হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের বায়োলজি এই সাজেশন ক্লাসটাতে। বায়োলজি যাদের কিছু পড়া হয় নাই, মাত্র তোমাকে 20টা টপিকস দিব। এই 20টা টপিকস পড়ে যাও, এইখান থেকে 100% শিওর আসবে। এর বাইরে কোশ্চেন হওয়া সম্ভব না। বায়োলজিতে কিছু স্পেসিফিক টপিকস থাকে, তোমার বোর্ড বা অ্যাডমিশনের জন্য ওই টপিক্সের বাইরে তোমার প্রশ্ন হয় না, বিশেষ করে রিটেনের জন্য। তো এমসিকিউ বলা যাবে না কই থেকে প্রশ্ন হবে, কিন্তু রিটেন তোমাকে যে টপিকসগুলো বলে দিচ্ছি এর বাইরে ইনশাআল্লাহ একটা কোশ্চেন হবে না। তো তুমি যদি বায়োলজি এতদিন নাও পড়ে থাকো, জাস্ট এই টপিকসগুলো খুব ভালো করে মুখস্থ করে যাও, ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবা। আবার অনেকে মনে করো না যে বায়োলজি যেহেতু বাংলা লেখা, বাংলা প্রথমের মতো মনের সুখে যা ইচ্ছা লিখে দিব, টিচার তোমাকে মার্ক দিবে, এটা স্বপ্নেও ভাইব না। এটা এইচএসসি, মার্ক কিন্তু পাবা না, বিন্দু মাত্র কিন্তু মার্ক পাবা না। যা চাইছে সঠিক যদি লিখতে পারো তাহলে মার্ক পাবা, নাহলে পাবা না। মনের ইচ্ছা মতো যা লিখবা তার উপর টিচার তোমাকে মার্ক কোনোদিন দিবে না। আর এবার তোমাদের রেজাল্ট ভয়াবহ খারাপ হবে। এইচএসসির ইতিহাসে লাস্ট 5 থেকে 7 বছরের মধ্যে সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ হবে তোমাদের। রেজাল্ট দেওয়ার পরে মিলিয়নীয়। এইবার এসএসসিতে কি যে ভয়াবহ রেজাল্ট হয়েছে সেটা তোমরা আশা করি জানো। 3 জনের মধ্যে 1 জন ফেল। এইচএসসিতে তাইলে কি হইতে পারে একবার চিন্তা করো। আর 25 ব্যাচ তোমরা অনেক বড় ভুল করে ফেলছো, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আন্দোলন করা বা ভাঙাচোরা করা। তোমাদের কয়দিন পরে পরীক্ষা, তোমরা কেন আন্দোলনে যাবা? তোমাদেরকে কাজে লাগায় মানুষ যে ডাইভার্ট করে অন্যদিকে নিজের ফায়দা লুটতেছে, এটা তোমরা না বুঝে তোমার পরীক্ষা 2 দিন পরে তুমি কেন আন্দোলনে যাবা? আর তোমাদের কেমিস্ট্রি এক্সাম ক্যান্সেল করা হয়েছে কেন? দেশে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, কেউ পরীক্ষা দেওয়ার মতো মেন্টালিটি নাই। এই জন্য একটু নাটকীয়তা হইলেও, দেরি হইলেও কিন্তু তোমাদের বন্ধ দেওয়া হয়েছে, এই শোকটা পালন করার জন্য। তোমরা শোক পালন করা তো দূরে থাক, বা তাদেরকে সাহায্য করা তো দূরে থাক, রক্ত দিয়ে বা যেভাবে হোক এগুলো না করে তোমরা উল্টা দিকে গেছে আন্দোলন করতে। এই কাজটার জন্য, এই একটা ভুলের জন্য 25 ব্যাচের উপর অলরেডি সবার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে গেছে। সো নেক্সট টাইম এই ভুলগুলা করো না। তোমাদেরকে কাজে লাগে, তোমাদের আবেগকে কাজে লাগে, মানুষ যেন ফায়দা লুটতে না পারে, এই বিষয়টাতে কিন্তু সতর্ক থাকো। আমরা বাঙালির স্বভাবতই অনেক বেশি আবেগী, তো আবেগী এইটা প্রবলেম না, তবে তোমার এই আবেগকে কাজে লাগায় অন্য কেউ যাতে ফায়দা না লুটতে পারে এদিকে খেয়াল রাখবা। আবার অনেকেই গ্রস মার্কিং এর জন্য আন্দোলন করতেছে যে তাদেরকে পাস করাই দিতে হবে, যে ফেল করছে টিচার বাধ্য তাকে পাস করাই দিতে। আমার তো এত পাশের প্রয়োজন নাই। দেশে এতদিন শিক্ষা ব্যবস্থা ভয়াবহ অবস্থা ছিল, ভয়াবহ অবস্থা। আমার তো এত পাশের প্রয়োজন নাই। যারা যোগ্য তারাই পাস করুক, যারা যোগ্য এ প্লাস পাওয়ার তারাই প্লাস পায়। শিক্ষা ব্যবস্থা যখন একটু সিস্টেমের দিকে প্রবেশ করার চেষ্টা করতেছে, তখন তোমরা অনেকে আন্দোলন করতেছে যে তোমাদের প্লাস করে দিতে হবে, পাস করে দিতে হবে। এইটাতে কোনো লজিকের মধ্যে পড়ে না। এইটা শুনতে অনেকটা খারাপ লাগলেও আমাদের বেশি অযথা প্লাস করে দেওয়া বা অযথা পাস করে দেওয়া এটা দেশের জন্য ক্ষতিকর, তোমার জন্য ক্ষতিকর। তোমাকে যখন সরকার, তুমি কিচ্ছু লেখো না এই পরীক্ষায়, তোমাকে পাস করে দিচ্ছে, এ প্লাস করে দিচ্ছে, এবার তোমাকে অনার্স মাস্টার্স পর্যন্ত তোমাকে এভাবে পার করাই দিচ্ছে, তারপর তুমি গিয়ে যখন চাকরি পারবা না, তখন বলবা দেশে বেকারত্ব বেশি, মাস্টার্স অনার্স করে পড়াশোনা করে কি হবে, তখন দেশকে দোষারোপ করবা। আসলে এই জন্য এখন যদি খারাপ লাগেও সিস্টেমটা আমাদের ঠিক আগের মতো হয়ে যাক, যে যারা প্লাস পাওয়ার যোগ্য তারা প্লাস পাক, যারা পাস করার যোগ্য তারা পাস করুক। তো এসব ভুল তোমরা আর করো না, যাতে তোমাদের আবেগকে কাজে লাগে, মানুষ ফায়দা না লুটতে পারে, এটা একটু খেয়াল রাখবা, কেমন? তো চলো, বায়োলজিতে তোমাকে আমি বলে দিচ্ছি এই টপিকসগুলো পড়বা, তাইলেই হবে। বায়োলজিতে জাস্ট এই কয়টা টপিকস পড়ে যাও, ইনশাআল্লাহ তুমি 80+ মার্ক অনায়াসে উঠাইতে পারবা। তবে পড়ে যাইতে হবে, ভুলভাল লিখলে কিন্তু টিচার তোমাকে প্লাস দিবে না, এটা মাথার মধ্যে ঢুকাই নাও। অনেকে মনে করে বায়োলজি লিখে আসবো, টিচার তোমাকে মার্ক দিবে। দেখো তাহলে কোষ ও কোষের গঠন, এই অধ্যায় থেকে মাত্র 5টা টপিকস পড়বা। কি কি পড়বা? প্রথমে পড়বা কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির গঠন, পার্থক্য, ফ্লুইড মোজাইক মডেল, এই একটা টপিকস পড়বা। বই বের করবা, পড়ার প্রসেসটা কি হবে, বই বের করবা, যে টপিকস বলতেছি এই টপিকসগুলো দাগাই নিবা, নিয়ে পড়বা। তোমাদের অনেকেরই প্রবলেম, সাজেশন দিলে তোমরা কি হয়, একবার আমার সাজেশন দেখবা, এরপরে ইউটিউবে আরো 10টা সাজেশন দেখবা, দেখে সাজেশনের মতোই থাকবে, তুমি আর পড়বা না। সাজেশনের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট এইটাই করে, জাস্ট সাজেশন তারা দেখে কিন্তু সেটা ফলো করে না। আমি বলতেছি না আমার সাজেশন তোমার দেখতে হবে, তুমি যে কোনো কারো দেখো, মোটামুটি সবার থেকে 80% 90% কমন আসবে, সবার থেকে 80% 90% কমন আসবে। তুমি যদি লাস্ট 2 ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করো, তাহলে তুমি এইরকম 100টা সাজেশন নিজেই দিতে পারবা, ওইখান থেকে আসবে। বোর্ডে একটা প্যাটার্ন থাকে, ওই প্যাটার্ন থেকেই কোশ্চেন হয়। তুমি জাস্ট লাস্ট 2 ইয়ার্সের কোশ্চেন নিজে অ্যানালাইসিস করে দেখো যে তুমি বুঝতে পারো কিনা, 100% বুঝবা, যেগুলো পরীক্ষায় আসবে। সো তুমি যার সাজেশন দেখো না কেন, যে কোনো একজনের ফলো করো, ওই সাজেশন অনুযায়ী পড়াশোনা করো। সাজেশন না প্রয়োজন হলে, নিজে বিশ্বাস না হইলে নিজে টেস্ট পেপার বের করো, লাস্ট 2 ইয়ারের প্রশ্ন দেখো, এই টপিকগুলোর বাইরে পাবা না। তো চলো তাহলে কি করবা, প্রথমে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির গঠন পড়বা, ফ্লুইড মোজাইক মডেলটা একটু দেখবা, এখান থেকে আসে। এরপর রাইবোজোম, গোলগি বডি, অনেকেই কোষ অঙ্গাণু কি পড়বা, অনেকগুলো আছে, এত কিছু পড়ার প্রয়োজন নাই। তুমি পড়বা রাইবোসোমটা খুব ভালো করে পড়বা, গোলগি বডিটা একটু দেখবা, তারপরে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই চারটা খুব ভালো করে পড়বা। রাইবোসোম, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো থেকে আসে। বলবে গোলগি বডির এগুলো থেকে আসে, এগুলোর বৈশিষ্ট্য সব ভালোভাবে পড়বা, এবং একটার সাথে চিত্র, গোলগি বডির চিত্র কেমন, মাইটোকন্ড্রিয়ার চিত্র কেমন, প্লাস্টিডের চিত্র কেমন,
রাইবোসোমের চিত্র কেমন লিখবা? তোমার পরীক্ষা যদি আসে মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, গ নাম্বারই আসছে, জাস্ট তুমি ব্যাখ্যা করলে হবে না। তোমার বায়োলজিতে একটা কথা মনে রাখবা যে তুমি যদি সুযোগ পাও তাহলে তোমাকে চিত্র দিতে হবে, সুযোগ না পাইলেও সুযোগ তৈরি করে নিয়ে তোমার চিত্র দিতে হবে। জাস্ট চিত্র যদি দিতে বলে তাইলে চিত্র দিবা এমন না। তোমাকে এখানে বলছে মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তুমি মাইটোকন্ড্রিয়ার চিত্র দিবা, তাহলে তুমি ফুল মার্ক পাবা, নাইলে ফুল মার্ক না পাওয়ার সম্ভাবনাই বেশি। মাইটোকন্ড্রিয়ার প্রথমে মাইটোকন্ড্রিয়া দুই একটা লাইন লিখবা, লিখে মাঝখানে চিত্র দিবা, দিয়ে তারপর তুমি বৈশিষ্ট্য ব্যাখ্যা করবা, ফুল মার্ক দিবে তোমাকে। 3 এর মধ্যে 3 দিবে, 4 মার্ক হলে 4 এর মধ্যে 4 দিবে যদি প্রশ্নের মধ্যে তুমি চিত্র আনতে পারো। বুঝছো? তো চেষ্টা করবা যেই প্রশ্নই হোক না কেন ওইটাতে চিত্র দেওয়ার জন্য। আর 8টা প্রশ্নের মধ্যে কোনটা অ্যান্সার করবা এটা ডিসাইড করবা, যে যেটার মধ্যে চিত্র আছে সেটা অ্যান্সার করবা, যেটা চিত্র আছে ওইটা চিত্র দাগাবা, লিখতে হবে কম। বুঝছো? চিত্র যদি দাগাও তোমার বেশি লেখার প্রয়োজন নাই, চিত্র দাগানোর পর অল্প একটু লিখলে তুমি ফুল মার্ক পাবা। আর চিত্র না লাগাইলে, চিত্র তোমাকে দিতে বলে নাই, তারপর তুমি 1.5 পেজ 2 পেজ লিখবা, টিচার তোমাকে 4 মার্ক কোনোদিন দিবে না, 3 দিবে সর্বোচ্চ, আরো কম দিতে পারে। এই জন্য চিত্র যদি দিতে পারো তাহলে তুমি ফুল মার্ক ইনশিওর করতে পারবে যে কোনো সৃজনশীল থেকে। এটা একটা টিপস মনে রাখবা, এইটা একটা মনে রাখবা, বায়োলজির জন্য চিত্র মাস্ট মাস্ট মাস্ট। বেশি মার্ক পাইতে চাইলে চিত্র দিতে হবে, আর নাহলে তুমি 100 লাইন লিখবে, ফুল মার্ক পাবা না চিত্র না দিলে। ওকে, দেখো তারপরে এই যে ডিএনএ এবং আরএনএর গঠন ও পার্থক্য, ডিএনএ আরএনএর গঠন পার্থক্য খুবই ভালোভাবে চিত্র কিন্তু কঠিন না, একবার করে নিজে নিজে প্র্যাকটিস করবে, আর এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, অবশ্যই কি করতে হবে? মুখস্থ করতে হবে। বায়োলজি তোমার মুখস্থ করতে হবে। আর যার ভাই আমার তো মুখস্থ হয় না, তোমার মুখস্থ হয় না, তুমি জাস্ট বই বের করবা, করে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি দেখবা, গঠন এবং পার্থক্য লেখা আছে, ওই পার্থক্য তুমি দেখে দেখে খাতায় 2 বার লিখবা। কয়বার লিখবা? 2 বার লিখবা, দেখবা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, পরীক্ষার মধ্যে গিয়ে লিখতে পারবা। আমাদের মুখস্থ করা সবচেয়ে সহজ এবং সায়েন্টিফিক্যালি প্রুভড ওয়ে হচ্ছে লিখে মুখস্থ করা। তোর মুখস্থ করার প্রয়োজন নাই, তুমি জাস্ট লিখবা, দেখে দেখে লিখবা, দেখে দেখে 2 বার পুরোটা লিখবা, তারপর খাতা থেকে একবার পড়বা, তোমার 100% ভাবে মুখস্থ হবে। তো প্রথম অধ্যায় থেকে এই 5টা জিনিস পড়বা, তাইলে হবে। কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির পার্থক্য, রাইবোসোম, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের চিত্র বিশেষ করে, আর মাইটোকন্ড্রিয়া, এই দুটো চিত্র খুব ভালোভাবে দেখবা। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়ার চিত্র খুব ভালোভাবে দেখবা। ডিএনএ আরএনএর পার্থক্য, ডিএনএ এর চিত্র, এরপরে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই 3টা কেমন, এই 3টা প্রক্রিয়া ভালো করে দেখবা, তাইলে প্রথম অধ্যায় থেকে শেষ, এর বাইরে কিছু পড়তে হবে না। তো তুমি প্রথম কাজ বললাম, বই বের করবা, করে ওই কয়টা টপিকস তুমি জাস্ট ভালোভাবে পড়বা, মুখস্থ করতে হবে। যাদের মুখস্থ হয় না, যাদের মুখস্থ আছে ভালো, তাদের মুখস্থ হয় না, তারা দেখে দেখে লিখবা, তারা দেখে দেখে 2 বার লিখবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপর দেখো কোষ বিভাজন, কোষ বিভাজনে কি পড়বা? মাইটোসিসের যে ধাপগুলো আছে এগুলো আমরা সেই 9-10 থেকে পড়ে আসছি, মাইটোসিস, মিউসিসের ধাপ, তাই না? মাইটোসিসের যে 5টা ধাপ আছে খুব ভালোভাবে পড়বা, এবং চিত্র। তোমাকে যদি বলা হয় প্রোফেজের বৈশিষ্ট্য লেখো, তাহলে কি করবা? প্রোফেজের বৈশিষ্ট্যতে লিখবা, এর সাথে চিত্রও দিবা। বুঝছো? তো এগুলোর মধ্যে চিত্র দেওয়ার কিন্তু সুযোগ আছে, তো চিত্র দেওয়ার মধ্যে যেগুলো সুযোগ আছে সেগুলো পরীক্ষা দেখবা বায়োলজিতে আসে। বায়োলজিতে 90% প্রশ্ন দেখবা যেগুলোতে তোমার চিত্র আছে ওই টপিকগুলো থেকে আসে, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, ডিএনএ, আরএনএ, এগুলো কিন্তু চিত্র দেওয়া আছে, এগুলো থেকে প্রশ্ন দেয়। বুঝছো? তো মাইটোসিসের সকল বৈশিষ্ট্য ধাপ খুব ভালোভাবে পড়বা, এগুলো আশা করি পড়ে আছে তোমাদের 9-10 থেকে আমরা পড়ে আসি, জাস্ট একবার করে দেখবা। তারপরে কি করবা? মিউসিসের বিশেষ করে প্রোফেজ 1-এর যে ধাপগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বা। মিউসিসের প্রোফেজ 1-এর যে ধাপগুলো আছে এগুলো খুবই ভালো করে পড়বা, খুব ভালো করে পড়বা। এগুলো চিত্র না জানলেও হবে, তো এই প্রসেসগুলো খুব ভালো করে মুখস্থ করবা, কেমন? এরপরে ক্রসিং ওভারের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ, এটা ক্রসিং ওভারের গুরুত্ব, মাইটোসিস মিউসিসের গুরুত্ব পার্থক্য, মাইটোসিস মিউসিসের গুরুত্ব পার্থক্য। এরপরে জীবের ধারাবাহিকতা রক্ষায় মিউসিসের বৈশিষ্ট্য বা মিউসিসের গুরুত্ব ব্যাখ্যা করো, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, যে কি জীবনের ধারাবাহিকতা রক্ষায় মিউসিসের কোষ বিভাজনের অবদান ব্যাখ্যা করো। এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, তো এই অধ্যায়ে আমরা আগে থেকে করে আসছি, জাস্ট আমাদের মিউসিসের প্রোফেজ 1 এই ধাপটা নতুন, নাছরা বাকি সবকিছু সেম। তো এই অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সহজ, এখান থেকে তোমাকে সিকিউ আনসার করতেই হবে, এখান থেকে সিকিউ তোমাকে আনসার করতে হবে। খুবই ছোট অধ্যায়, এই কটা জিনিস ভালোভাবে পড়বা, মাইটোসিসের সকল ধাপ পড়বা, চিত্র দেখবা, মিউসিস প্রোফেজ 1-এর যে ধাপগুলো আছে এগুলো পড়বা, এখান থেকে আসবে। এবং বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলবে বা তোমাকে শনাক্ত করতে বলবে, এগুলো ভালোভাবে পড়বা। এরপর ক্রসিং ওভারের গুরুত্ব দেখবা, মাইটোসিস মিউসিসের গুরুত্ব এবং তোমাদের মিউসিসের জীবের ধারাবাহিকতায় মিউসিসের গুরুত্ব ব্যাখ্যা করো। ওকে, খুবই সহজ অধ্যায় ওটা। এরপরে অনুজীব এখান থেকেও এটা সহজ আছে, কেমন? এখান থেকে কয়েকটা বিষয় পড়লে হয়ে যাবে। বিশেষ করে ভাইরাসের বৈশিষ্ট্য এবং গঠন, একটু করবা, সবচেয়ে বেশি পড়বা ব্যাকটেরিওফাজ, টিটোফাজ যে ব্যাকটেরিয়া আছে এর বৈশিষ্ট্য গঠন চিত্র সহ, টিটোফাজ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য গঠন চিত্র সহ কেউ না কেউ কোনো না কোনো পরে পাবা। টিটোফাজ ব্যাকটেরিয়া খুব ভালো করে পড়বা। এরপরে এই অধ্যায় থেকে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই যে মানব দেহে ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণ এবং প্রতিকার। ম্যালেরিয়া পরজীবী মানে কি? ডেঙ্গু জ্বরের তোমার সংক্রমণ প্রতিকার, এটা খুব ভালোভাবে পড়বা। এটা কোনো না কোনো বোর্ডে আসবে, মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণ এবং প্রতিকার। এরপরে কি করবা?
এরপর বলবো ম্যালেরিয়া জীবনচক্র, লাইটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই যেগুলো আছে না এগুলো ভালোভাবে পড়বা। মশকির দেহে কিভাবে প্রজনন হয় এখান থেকে আসবে চিত্র সহ, এটা খুব ভালোভাবে পড়বা। লাইটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, এইগুলা এই জীবনচক্র, ম্যালেরিয়ার যে জীবনচক্র মশকির দেহে, এগুলো ভালোভাবে পড়বা। বুঝছো? এটা খুবই ভালোভাবে, মানে খুবই ভালোভাবে এখান থেকে আসবে, এখান থেকে আসবে। এই অধ্যায় 3টা টপিকসে খুবই বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে তোমার ওই যে ভাইরাসের বৈশিষ্ট্য, বিশেষ করে টিটুফাস ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য চিত্র সহ। এরপর তোমার এই যে ম্যালেরিয়া পরজীবী সংক্রমণ এবং প্রতিরোধ। এরপরে ম্যালেরিয়ার জীবনচক্র অনেকের কাছে কঠিন লাগলে কিছু করার নাই, নিজে বললাম তো বই বের করবা, দেখে দেখে তুমি 2বার লিখবা, চিত্র দাগাবা 2বার লিখবা, অটোমেটিক হয়ে যাবে। চিত্র দাগাবা 2বার লিখবা, অটোমেটিক হয়ে যাবে। আমি যেবার পরীক্ষা দিই সেবার জীবনচক্র থেকে আসছিল। তো এইটা আমি দিছিলাম। আমি এইচএসসিতে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, এইচএসসিতে বায়োলজি খুবই কম পড়ছে, মানে পড়ি না বললেই চলে। এইচএসসি পরীক্ষার আগে জাস্ট পড়ছি এবং বায়োলজিতেই আমার সবচেয়ে ভালো করছি এইচএসসি এবং অ্যাডমিশনে। বায়োলজিতে আমি 96% মার্ক পাইছিলাম, জাস্ট এরকম অ্যানালাইসিস করে পড়ি। বুঝছো? এবং অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে জাস্ট কিছুদিন বায়োলজি পড়ছি, তবে অ্যানালাইসিস করে পড়ছি যে কোনটা সবকিছু পড়ে নেই, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এটা তোমার বুঝতে হবে। অ্যানালাইসিস করে পড়ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজিতে আমি সবচেয়ে বেশি মার্ক পাই। 15টা এমসিকিউর মধ্যে 14টা আমার বায়োলজিতেই হয়, যেখানে আমি বায়োলজিতে সবচেয়ে দুর্বল, বায়োলজি কোনদের পড়ি নেই। বুঝছো? তো তুমি যদি এইরকম অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে পরীক্ষায় তুমি সর্বোচ্চ কমন পাবা। পরীক্ষায় রেজাল্ট তোমার ডিপেন্ড করতেছে যে পরীক্ষায় তুমি যেইটা পড়ে গেছো সেটা কতটুকু তুমি কমন ফালাইতে পারতেছো। কারণ তুমি যেটা পড়ে গেছো সেটা যদি পরীক্ষা আসে তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, তাহলে করবা না। তো এইটা হচ্ছে কথা, তুমি পড়বা কোনটা এটা তোমার জানতে হবে। পরীক্ষায় যেগুলো আসে সেগুলো তুমি যদি পড়ে যাইতে পারো তাহলে পরীক্ষায় সর্বোচ্চ কমন পাবা, পরীক্ষায় তোমার রেজাল্ট ভালো হবে, নাইলে হবে না। দেখো তাহলে এই কটা বিষয় ভালো করে পড়বা। এরপরে ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ এবং গঠন, এটা একটু দেখে নিন কেমন। লাইটিক লাইসোজোনিক চক্র, এটা ভালোভাবে পড়বা চিত্র সহ। এরপরে দেখো, এরপরে কি করবা, নগ্নবীজে আবৃত বীজ উদ্ভিদ, নগ্নবীজে আবৃত বীজ উদ্ভিদ, এইটা এবং ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, যারা ভার্সিটি প্রিপারেশন নিবা এই দুটো অধ্যায় তোমার মুখস্থ সরস থাকতে হবে। যারা ভার্সিটি প্রিপারেশন নেবা তাদের জন্য বলতেছি, এই দুটো অধ্যায় খুব ভালোভাবে তোমার পড়তে হবে। দেখো এই অধ্যায় খুবই সহজ, যে নগ্নবীজে উদ্ভিদ সাইকাসের বৈশিষ্ট্য পড়বা, শনাক্তকারী বৈশিষ্ট্য, গঠন পড়বা, সাইকাস শেষ। এরপরে নগ্নবীজে আবৃত বীজ উদ্ভিদের পার্থক্য, পোয়েসিস গোত্র এবং মালভেস গোত্রের যে পার্থক্য আছে, এদের বৈশিষ্ট্য আছে, এবং পুষ্প প্রতীক আছে না, এটা পুষ্পের প্রতীক সহ সংকেত, এটা ভালোভাবে পড়বা, এইটা ভালোভাবে পড়বা। এই কটার মধ্যে 3টা থেকে আসবে, এই 3টার বাইরে ওদের থেকে আসবে না। পুষ্প প্রতীক দেখতে বলবে, অথবা বলবে মালভেস অথবা পোয়েসিস গোত্রে তোমার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, অথবা পার্থক্য লেখো, অথবা নগ্নবীজে আবৃত বীজ উদ্ভিদের পার্থক্য লেখো। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের এই দুইটা বলে দিলাম, এই দুইটার মধ্যে একটা পাবা, এই দুইটার মধ্যে একটা পরীক্ষায় পাবা। যে পরীক্ষায় বলবে নগ্নবীজ এবং আবৃত বীজ উদ্ভিদের পার্থক্য লিখো এবং পোয়েসিস গোত্র এবং মালভেস গোত্রের পার্থক্য লিখো। এটা তোমরা পাবা 100% লিখে দিলাম, 100% লিখে দিলাম। আর তোমাদের বড় ভাইদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে বায়োলজি সাজেশন দিয়েছিলাম, মাত্র 20টা প্রশ্ন দিয়েছিলাম। 20টা প্রশ্ন থেকে 100% কমন, মানে 10 মার্ক রিটেনে 10 মার্কই কমন। বিশ্বাস না হলে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, আমার লাস্ট ইয়ারের ভিডিও আছে, দেখে নিবা একটু। তোমাকে যা পড়াবো সেটাই পরীক্ষা আসবে, এর বাইরে আসবে না। অ্যাডমিশনে এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি 100%। তো তোমাকে ক্লাসে যেটা পড়াবো সেটাতেও যদি তুমি খুব ভালো করে পড়ো 100% পরীক্ষায় কমন পাবা এবং যেগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা, এই গ্যারান্টি তোমাকে আমি অ্যাডমিশন দিতে পারি। তো আমাদের ভার্সিটি ব্যাচ অলরেডি লঞ্চ করা হয়েছে, 30 তারিখের মধ্যে অফার থাকতেছে মাত্র 1500 টাকায়। 30 তারিখের মধ্যে মাত্র 1500 টাকায় 50% অফ থাকতেছে। তো এই অফার পাবা না 30 তারিখ পরে, কিন্তু আর। তো এই কোর্সটাতে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে একদম শূন্য থেকে প্রো বানাই দিব। অনেকেরই প্রশ্ন যে ভাই আমার তো এখন সিলেবাস শেষ হয় নাই, কনসেপ্ট ক্লিয়ার হয় নাই, আমি কি ভার্সিটিতে চান্স পাবো? তো তোমাকে এখানে বলতে চাই যে তোমাকে অ্যাডমিশনে 4 মাস আমি যেভাবে বলবো সেভাবে যদি জাস্ট পড়াশোনা করতে পারো, ক্লাসে যা পড়াবো সেটা খুব ভালো করে পড়বা, রেগুলার পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ তুমি 100% চান্স পাবা। তোমার অবস্থা এখন যেমনই হোক না কেন, তোমার রোল ক্লাসে যত থাক, তোমার এইচএসসি রেজাল্ট যেমন হোক, এসএসসি রেজাল্ট যতই খারাপ হোক না কেন, এসব কিছু ম্যাটার করে না। একটা যখন ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তো তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তোমার এইচএসসিতে মার্ক কত ছিল, তোমার ক্লাস 10 রোল কত ছিল, এসব তোমাকে কেউ জিজ্ঞেস করবে না। আর তুমি যদি সেই তথাকথিত ভালো স্টুডেন্ট হয় তাহলে তোমার জন্য প্রবলেম, যে তুমি এতদিন সব জায়গায় ভালো স্টুডেন্ট ছিলা, ফার্স্ট এইচএসসিতে গোল্ডেন, কিন্তু অ্যাডমিশনে গিয়ে কোথাও চান্স পাও না, মানুষের সামনে মুখ দেখাতে পারবা না। তো অ্যাডমিশন তোমার লাইফের জন্য একটা গোল্ডেন পিরিয়ড, তোমার লাইফকে গড়াই নেওয়ার জন্য, কেমন? তো অ্যাডমিশনে এই 4-5 মাসটা তোমার অবস্থা যেমনই হোক না কেন, কনফিডেন্ট থেকে সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী 4-5 মাস পরিশ্রম করো, ইনশাআল্লাহ তুমি চান্স পাবা। আর আমাদের কোর্সে অ্যাড হওয়ার জন্য কিছু বিশেষ পূর্ব শর্ত আছে, যে তোমাকে প্রতিদিন ক্লাস করতে হবে, এক্সাম দিতে হবে, পরপর 3টা ক্লাস, এবং এক্সাম অ্যাটেন্ড না করলে তোমার কোর্সের এনরোলমেন্ট ক্যান্সেল করা হবে, অর্থাৎ কোর্স থেকে তোমাকে ব্যান করা হবে। পরীক্ষায় যদি 70% নিচে মার্ক পাও তাও তোমাকে কোর্স থেকে ব্যান করা হবে, এবং তুমি যদি পরীক্ষায় নিজের গাফিলতির জন্য 70% নিচে মার্ক পাও তাহলে তোমাকে কোর্স থেকে ব্যান করা হবে। অর্থাৎ আমার কোর্সে থাকতে হলে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, তোমাকে পড়াশোনা করতে বাধ্য করা হবে, নাহলে তোমাকে কোর্স থেকে বের করে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে। একদম স্পষ্ট, এই শর্তে যারা রাজি থাকবা তারা কোর্সে এনরোল করবা। আমার কোর্সে যারা থাকবে তাদের সবাইকে চান্স পাইতে হবে, এইটা আমাদের মোটো।
সো অ্যাডমিশনে যদি ভালো করতে চাও তাহলে ভাইয়ের কোর্সটাতে এনরোল করতে পারো। আর তোমার ভর্তি হওয়ার পরে যদি মনে হয় যে ক্লাস কোয়ালিটি সম্পন্ন না, ক্লাস বুঝতেছি না, তাহলে তোমার কোর্সকে 100% ভাবে রিটার্ন করা হবে। আরেকটা বিষয় অনেকে ভুল করো যে অ্যাডমিশনে ঢাকায় যাও, অ্যাডমিশনে ঢাকায় গিয়ে যদি কেউ যাও তাহলে তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করবা, সবচেয়ে বড় ভুল করবা। অ্যাডমিশনে ঢাকায় যাওয়া যাবে না, তুমি যে এলাকাতে আছো সেই এলাকাতে কোচিং করবা। বিশেষ করে বেশ ভালো হয় অনলাইনে কোচিং করা, কারণ তুমি তোমার বড় ভাইদের কাছ থেকে শুনবা যে তোমার অ্যাডমিশন ফেস পার করে আসছে, আমার কথা বিশ্বাস করতে হবে না। তুমি তোমার এলাকার কোনো বড় ভাইয়ের কাছ থেকে শুনবা যে অফলাইন কোচিং এ কি হয়। অফলাইন কোচিং এ একদম তোমাকে 2 ঘন্টা একটা অধ্যায় পড়াই দিবে, তুমি কিছু বুঝবা না। একদিন এক এক টিচার আসবে, তুমি তো সব টিচার সবাই তো আসলে ব্যাচে ওইভাবে বোঝে না, সবাই তো সবার বোঝার ক্যাপাবিলিটি সেম না। তুমি আমার পড়া বুঝতেছো, এরপরে অন্য একজন টিচার সেম জিনিস পড়ালে তুমি সেটা নাও বুঝতে পারো। সো এই জন্য অফলাইনে বিশেষ করে ক্লাস ইফেক্টিভ না, অফলাইন কোচিং একমাত্র এক্সামের জন্য ইফেক্টিভ। অফলাইনে তুমি ভর্তি হইতে পারো এক্সামের জন্য, জাস্ট এক্সাম ব্যাচে ভর্তি হবে। আর অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে তুমি ভর্তি হও, বলতেছি না আমার যেখানে ভর্তি হতে হবে, তোমার যেইখানে ভালো লাগে তুমি সেইখানে ভর্তি হও। অনলাইনে ক্লাস করবা, অফলাইনে কোনো কোচিং এ এক্সাম দিবে। ঢাকায় যাওয়া যাবে না, এই ভুলটা কেউ করবে না। ঢাকায় যাবা না, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হবা। আমার এখানে ভর্তি হওয়ার প্রয়োজন আমি বলতেছি না আমার এখানে ভর্তি হইতে হবে। তুমি দেখবা, তুমি যে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হওয়ার আগে তার ডেমো ক্লাস দেখবা, যে টিচারের ক্লাস বোঝো সেই টিচারের কাছেই ভর্তি হয়ে যাও, যে টিচারের তুমি ক্লাস বোঝো সেই টিচারের কাছেই ভর্তি হয়ে যাও। সবাই সেম, তোমার কেউ গোলাই খাওয়াই দিবে না, তোমার পড়া তোমাকেই পড়তে হবে। জাস্ট তোমার সঠিক স্ট্র্যাটেজি এবং গাইডলাইন অনুযায়ী আগাবা এবং যে টিচারের পড়া বলবে সেই কোর্সে তুমি ভর্তি হয়ে যাও। এরপরে আর জাস্ট অফলাইনে এক্সাম দাও ভালোভাবে, 4-5 মাস এভাবে চলে, ইনশাল্লাহ চান্স পাবা। চলো আমরা এসব মার্কেটিং না করে পরের টপিক দেখি। আর যারা রাজশাহীতে আছে তাদের জন্য একটা সুখবর, মাত্র 10 জনকে নিয়ে একটা অফলাইনে স্পেশাল ভার্সিটি প্রাইভেট প্রোগ্রাম চালাবো। এইখানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একদম ধরাই 1-to-1 করাই দেবো। তো এইখানে 10 জনকে নিতে পারবো, বেশি নিতে পারবো না কারণ জায়গা নাই। তো যারা ইন্টারেস্টেড তারা আমাকে SMS দিবা। তোমার সঙ্গে কথা বলে যদি মনে হয় যে না তুমি পড়াশোনায় সিরিয়াস, এই 4 মাস কঠোর পরিশ্রম করবা, আমি যেভাবে বলবো সেভাবে পড়বা, রেগুলার ক্লাস করবা, তাহলে তোমাকে এই ব্যাচে নিবো, নাহলে নিবো না। তোমাকে ভালো স্টুডেন্ট হইতে হবে এমন না, কিন্তু তোমাকে প্যাশনেট হইতে হবে যে তুমি তোমার স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারবে। এমন 10 জনকে আমি অফলাইন প্রোগ্রামে নেব। দেখো তারপরে যে টিস্যু এবং টিস্যু তন্ত্র, খুবই সহজ একটা অধ্যায় পড়বা। ভাজক টিস্যু এবং সাইড টিস্যুর পার্থক্য, প্রকারভেদ, বৈশিষ্ট্য শেষ। এরপরে পড়বা একবীজপত্রী মূল এবং কাণ্ডের গঠন এবং পার্থক্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেউ পরীক্ষায় পাবা। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং মূলের পার্থক্য, ওকে। এরপরে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং মূলের পার্থক্য এবং বৈশিষ্ট্য, চিত্র সহ। এটা কিন্তু চিত্র সহ পারতে হবে, দেখবা চিত্র দেওয়া আছে, একবীজপত্রী মূল এবং কাণ্ডের কিছু চিত্র দেওয়া আছে, চিত্রগুলোও পারতে হবে। প্রকারভেদ এবং পার্থক্য, ওকে। এরপর পরিবহন টিস্যুর গুরুত্ব, যে পরিবহন টিস্যু কিভাবে কাজ করে, জাইলেম ফ্লোয়েম এগুলো কিভাবে কাজ করে, এই কটা পড়বা। এইটা এই অধ্যায় কিন্তু সহজ। এর আগের অধ্যায় এই যে তোমার 2 নম্বর অধ্যায়, তারপরে এই যে নগ্নবীজি আবৃতবীজি, তারপরে এই যে টিস্যু টিস্যু তন্ত্র, এই 3টা অধ্যায় থেকে কোনোভাবে তোমার বাদ দেওয়া যাবে না। শিখো, এগুলো অধ্যায় সহজ, মাত্র 4-5টা করে টপিক দেখো, এগুলো থেকে আসবে, এর বাইরে প্রশ্ন আসবে, এগুলো থেকে আসবে তোমার। সো এই অধ্যায়গুলো থেকে তোমার বাদ দেওয়া যাবে না প্রশ্ন। দেখো এরপরে উদ্ভিদ শারীরতত্ত্ব, খুবই বড় একটা অধ্যায় এবং খুবই বাজে একটা অধ্যায়, তাই না? খুবই বাজে এবং বড় একটা অধ্যায়। তো এখানে মাত্র আমি কয়েকটা টপিক দিয়ে নিয়েছি, এই কয়েকটা টপিক পড়তে পারলে ইনশাআল্লাহ এখান থেকে কোন পাবা। এখান থেকে 2টা সিকো হয়ে যেতে পারে, এখান থেকে সিকো হওয়ার সম্ভাবনা বেশি, কেমন? তারপর দেখো গ্লাইকোলাইসিস পড়বা, গ্লাইকোলাইসিসের বৈশিষ্ট্য পড়বা। এটিপি উৎপাদনের যে ছক আছে, এই এটিপি উৎপাদনের ছক 32 এটিপি কেমন তৈরি করবে, এটা কোন না কোন বোর্ডে আসবে। এটিপি উৎপাদনে একটু দেখবো ছক দেওয়া আছে বই, ওটা পড়বা ভালোভাবে, ছক ভালোভাবে মুখস্থ করবা। C3C4 উদ্ভিদের বৈশিষ্ট্য পার্থক্য, C3C4 উদ্ভিদের বৈশিষ্ট্য পার্থক্য, কেউ না কেউ পরীক্ষা এটা পাবাই। শোষণ সালোক সংশ্লেষণের পার্থক্য এবং গুরুত্ব, শোষণ সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং পার্থক্য। তারপরে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, পত্ররন্ধ্রের প্রসাধন প্রক্রিয়া, পত্ররন্ধ্র কিভাবে খোলে এবং বন্ধ হয় এবং পত্ররন্ধ্রের প্রসাধন প্রক্রিয়াটা খুব ভালো করে পড়বা, কেমন? এরপরে সবাত শোষণ, সবাত শোষণ এবং অবাত শোষণের পার্থক্য। বুঝছো কি পড়তে হবে? সবাত শোষণ, অবাত শোষণের পার্থক্য পড়বা, শোষণ সালোক সংশ্লেষণের পার্থক্য পড়বা। পার্থক্য পড়লে কিন্তু তোমার অলরেডি বৈশিষ্ট্য হয়ে যাবে। তোমাকে পার্থক্য পড়তে বলতেছি, তার মানে সবাত শোষণের বৈশিষ্ট্য তুমি জানতেছো, অবাত শোষণের বৈশিষ্ট্য জানতেছো, এগুলোর বৈশিষ্ট্যই তো পার্থক্য। তাই তোমাকে পরীক্ষিত আছে সবাত শোষণের বৈশিষ্ট্য লেখা নিশ্চয়ই পারবা। তারপরে যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ কেমনে হয় এটা পড়বা। পত্ররন্ধ্রের প্রভাবক সমূহ কি কি আছে এগুলো পড়বা। এটিপি কিভাবে উৎপাদন করবা, C3 এবং C4 এর যে বৈশিষ্ট্য আছে এগুলো পড়বা। C3 এবং C4 উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ। এরপরে জীব প্রযুক্তি, এটা ওদের সহজ অধ্যায়, মাত্র 3টা টপিক খুব ভালো করে পড়বা। টিস্যু কালচার প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপসমূহ এবং রিকম্বনের ডিএনএ, এই রিকম্বনের ডিএনএ প্রযুক্তি এটা আসবে পরীক্ষায়। রিকম্বনের ডিএনএ প্রযুক্তি এবং টিস্যু কালচার প্রযুক্তি, টিস্যু কালচারের গুরুত্ব এবং বৈশিষ্ট্য এবং আমাদের রিকম্বনের ডিএনএ প্রযুক্তি, এটা খুব ভালো করে পড়বা, কেমন? এই 3টা টপিক তোমার পড়লেই হচ্ছে, এই 3টা টপিক পড়লেই হচ্ছে। 8টা অধ্যায় থেকে টোটাল যা যা পড়তে বললাম তুমি বই বের করো, বায়োলজি মেইন বইটা বের করবা, করে এই টপিকসগুলো দাগাই নিবা, প্রথমে দাগাই নিয়ে ওগুলা মুখস্থ করবা, ওকে। খুব ভালোভাবে মুখস্থ করবা। আর যদি যারা বুঝে বুঝে পড়তে চাও, শেষ সময় বোঝার টাইম নাই, তোমার মুখস্থ করতে হবে। যার মুখস্থ হয় না তাদের বলছে যে সে 2 বার দেখে দেখে লিখবা।
সে 2 বার দেখে দেখে লিখবা। আর যেগুলো চিত্র আছে এই চিত্রগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা। চিত্র যদি দাও বায়োলজিতে ভালো মার্ক ওঠানোর একটা হবে চিত্র দেওয়া। প্রত্যেকটা প্রশ্নে একটা চিত্র ইনক্লুড করার চেষ্টা করবা। চিত্র ইনক্লুড করলে তোমার বেশি ব্যাখ্যা করতে হবে না, কেমন? সো এইটা ভালো করে একটু দেখবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।